19 পেরিয়েছে। তার জন্মের সময়ই মাকে হারায় সে। পরে তার বেঁচে থাকার সম্ভাবনা নিয়েও তার বাবা কাকারা সন্দিহান ছিলেন, কারণ নিত্য রোগভোগ। সেজন্যই পাড়ার লোকের মুখে মুখে তার নাম হয়ে গিয়েছিল মরি। তার বাবাও বেশি দিন বেঁচে না থাকায় চাষিবাসী একান্নবর্তী পরিবারে কাকা কাকিদের কাছেই সে বড় হয়ে ওঠে। তারাও সমান মাপের চাষিবাসীর ঘরে মরির বিয়ে দিয়ে তাদের কর্তব্য সুসম্পন্ন করেছিলেন। বিয়ে আর শ্বশুরবাড়ি নিয়ে মরির অনেক ভীতিপ্রদ তথ্য জানা ছিল। তার শ্বশুরবাড়ি এতটা ভয়ের না লাগলেও সুখের স্বর্গ সেখানে ছিল না। শাশুড়ি যা ননদের সংসারে পাশের বাড়ির কালা পিসি ছিল মরুদ্যান। এই পিসিটি বাল বিধবা, দাদার বাড়িতেই থাকত। বয়সটা ছিল 50-এর কাছে পিঠে। দাদা ভাইপোদের সংসারে হাঁড়ির থেকে ঢেকি ঠেলা সবই ছিল তার আওতায়। এমনকি মরির শ্বশুর বাড়িতেও যে কোনো অনুষ্ঠানে হেসেলের দায়িত্ব এই কালা পিসির ঘাড়েই পড়ত। মরির বিয়ের সময় বেশ কয়েকদিন তাকে হেসেলে দেখে মরি তো প্রথমে নিজের পিসশাশুড়ি বলেই মনে করেছিল। শ্বশুরবাড়িতে ঘর গৃহস্থালী নিয়ে প্রথম শিক্ষাটা কালা পিসির কাছেই সে পেয়েছিল। সকালবেলায় কালা পিসি ডাক দিত, কই গা নতুন বৌমা, বেলা হচ্ছে তো, চলো চান করে আসি। কাঁসার ঘড়া বগলে নিয়ে পিসির সঙ্গে বাঁশপুকুরে যেত সে। চান করে ঘড়ায় করে বাঁশপুকুরে জল নিয়ে আসত। গায়ে খাওয়ার জন্য টিউবওয়েলের জল থাকলেও ডাল রান্নার জন্য বাঁশপুকুরের কাঁচ জলই ব্যবহার করত সবাই। কলের জলে ডাল সেদ্ধ হতো না। দুপুরে খাওয়ার পর উঠোনে যা ননদের সঙ্গে বসে লুডো খেলাতেও কালাপিসি থাকত। কালাপিসি রান্না তেঁতুল কি আমের আচারও জুটত মাঝে মধ্যে। কালাপিসি ছিল দুটো সংসারেরই প্রাণ। মা মরা মরির মাতৃস্নেহের স্পর্শ কালাপিসির কাছেই পায়। মরির বিয়ের পরের বছরই শ্বশুরমশাই রামনগরের গরুর হাট থেকে বকনা গরু কিনে এনে হাত দিলেন, নতুন বৌমা। মরি বেরিয়ে এলে বললেন, এই নাও, তোমার জন্য আনলাম, এর দেখাশোনার দায়িত্ব তোমার। দায়িত্ব শব্দটির সাথে মরির এই প্রথম পরিচয়। বোধহয় মাতৃত্বের সাথেও পরিচয়ের শুরু এই গরুটির মাধ্যমে। এই গরুর দেখাশোনা আদর যত্নের মধ্যে দিয়েই মরির মধ্যে অপত্য স্নেহ নামের ব্যাপারটির জন্ম নেয়। 2 বছর পর যখন তার প্রথম সন্তানের জন্ম হয়, তখন কিছুদিনের জন্য এই দায়িত্ব কালা পিসির হাতে যায়। বছরের পর বছর বাড়ির দুধের যোগান দিয়েছে এই গরু। সে হয়ে উঠল সংসারের অংশ, মরির সুখ দুঃখের সাথী। সময় বয়ে যায়। মরির বড় ছেলে এখন কলেজে পড়ে, মেয়েটি গাঁয়ের স্কুলে। তাদের গোয়ালে অনেক গরু। তার সেদিনে সেই বকনাটা আজ বুড়ো হয়েছে। দুধ দেওয়া অনেক দিনই বন্ধ, অন্য কোনো কাজেও লাগে না। কালা পিসিরও বয়স হয়েছে, আজকাল কাজকর্ম বিশেষ পারে না। দাদা মারা যাওয়ার পর ভাইপোর কাঁধের বোঝা। প্রতিদিন দুবেলা খাবারও জোটে না। মাঝে মধ্যেই মরি লুকিয়ে খাইয়ে আসে। তার ভাইপো বউ দেখলেই মুখ বেঁকিয়ে বলে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। লোকজনকে ধরে ধরে পিসি বলে, আমাকে কেউ বৃন্দাবনে রেখে আয় বাবা, ঠাকুরের কাছে থাকবো, গোবিন্দর পায়ের নিচেই মরণ হোক। পাশের গায়ের হরি গোসাইয়ের দল প্রতি বছর বৃন্দাবন যায়। এবারও দোল পূর্ণিমার আগে যাবে। কালা পিসির ভাইপোর অনুরোধে সে পিসিকে সঙ্গে নিতে রাজি হলো। ভাইপো পথ খরচ বাবদ 1000 খানেক টাকা হরি গোসাইয়ের হাতে দিয়ে এলো। গোসাইজি কথা দিল যে বদ্রীদাস মারোয়ারির আশ্রমে পিসিকে রেখে আসবে। সেখানে ঠাকুরের নাম জপ করে দিন কাটবে পিসির। খাওয়া দাওয়ার ব্যবস্থা আশ্রমে। কালা পিসিকে হরি গোসাইয়ের দলের সাথে বাসে তুলে বাড়ি ফিরল মরি। দেখে মজিদ কসাই সেই বুড়ো গরুটাকে কিনে নিয়ে যাচ্ছে। চোখে জল এলেও পিসির গলা যেন শুনতে পেল। নিজের ঘরে বোঝা হয়ে লাঠি ঝাঁটা খাওয়াচ্ছে, পথে ঘাটে না খেয়ে এমনকি অপঘাতে মরাও ভালো রে মা।
আমার দ্বিতীয় গল্প, বনবাস। বৃহস্পতিবার বিকেলে অফিস থেকে ফিরেই পলা মেয়েকে বলল, চল তোদের বাপ বেটিকে এই রবিবার বৃন্দাবন দেখিয়ে আনি। রোজই তো আমাদের বৃন্দাবন দেখাচ্ছ, এই রবিবার আবার নতুন করে কি দেখাবে? স্বামী তমালের চটজলদি জবাব, তোমার সব সময়ই আর কি। এই রবিবার বৃন্দাবন যাব একটা স্টোরি তৈরি করতে, তোমাদেরকেও নিয়ে যাব, সঙ্গে ফটোগ্রাফার গুরমিত যাবে। প্রবাসী বাঙালি ঘরের মেয়ে অদ্রিজা বৃন্দাবন দেখানোর মানে না বুঝলেও এই রবিবার কোথাও বেড়াতে যাওয়ার গন্ধে উচ্ছ্বসিত হয়ে উঠল। কম্পিউটার খুলে বসে গেল কি কি দেখার আছে সেই সন্ধানে। রবিবার সকালে গুরমিত একটা বড় গাড়ি নিয়ে হাজির। গাড়িতে বসে গুরমিত আর পলার কথাবার্তা শুনে তমাল বুঝল যে পলার মিশন হলো বৃন্দাবনে যেসব বিধবারা এসে বাস করে তাদের নিয়ে রিপোর্ট তৈরি করা। 1 দশক টেলিভিশনে কাটিয়ে বছর 2 হলো তমাল পত্নী একটা বাংলা খবরের কাগজের দিল্লি ব্যুরোয় কাজ করছে। সাধারণত দিল্লির রাজনৈতিক মহলে ঘোরাঘুরি করে খবরের সন্ধানে, এই ধরনের কাজ করতে এই প্রথম দেখছে। বৃন্দাবনের বিধবা শুনেই তমালের মনে পড়ল নবদ্বীপের করুণা মাসির কথা। বাল বিধবা করুণা মাসি মাঝে মধ্যেই ওদের গ্রামের বাড়িতে আসত। পরম নিষ্ঠাবান মহিলা, একাদশীর দিন কোনো কথা বলতো না, মানে মৌনব্রত। তমাল বা ওর দাদা অনেক চেষ্টা করত কথা বলানোর, নানা প্রশ্ন করত। তখন করুণা মাসি সিমেন্টের মেঝের উপর পেন্সিল দিয়ে জবাব লিখে দিত। হঠাৎ করুণা মাসির তমালদের বাড়ি আসা বন্ধ হয়ে গেল। পরে খবর পাওয়া গেল যে বৃন্দাবনের কোনো এক আশ্রমে কৃষ্ণের চরণে ঠাঁই নিয়েছে মাসি। পথে একটা ধাবায় আলুর পরোটা দই দিয়ে প্রাতরাশ করে বৃন্দাবন পৌঁছতে 10:30 বাজল। প্রথমে গেল বিন্ধবাসিনী আশ্রমে। প্রায় 1000 বৃদ্ধা আটচালায় বসে ভজন গাইছিলেন। বেশ কয়েকজনকে দেখে মনে হচ্ছিল বসে থাকার ক্ষমতা নেই। অনেকেরই গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে কিনা সন্দেহ হচ্ছিল। আশ্রমে ম্যানেজারের ঘরে ঢুকে পরিচয় দিতেই সাদরে ওদেরকে বসতে বললেন। তারপরে পয়লা বলল, আমাদের কাগজে বৃন্দাবনের বৃদ্ধাদের নিয়ে একটা রিপোর্ট লিখতে চাই, তাই আপনার কাছে এলাম কিছু তথ্য জানতে। ম্যানেজার বলল, হ্যাঁ হ্যাঁ, যা জানতে চান জিজ্ঞেস করুন, সব উত্তর পাবেন। ম্যানেজারের কাছে জানা গেল এই আশ্রমে প্রায় 1500 জন ভজন করেন। 8 ঘন্টা ভজনের পর তাদের ½ কিলো আটা আর 40 টাকা দেওয়া হয়। এই টাকাটা রাজস্থানের এক অগ্রওয়াল ট্রাস্ট থেকে আসে। এই আশ্রমে থাকার ব্যবস্থা নেই, ওনারা বাইরে হল ভাড়া করে দলবল মিলে থাকেন, অনেকে রাস্তাতেও বাস করেন। আর এই ভজনকারীরা প্রায় সকলেই বাঙালি। যখন ওরা ম্যানেজারের সাথে কথা বলছিল তখন তমালরা বাপ বেটিতে ভজনের ওখানে দাঁড়িয়ে এক মহিলার সাথে কথা বলছিল। আশ্রম থেকে বেরোনোর সময় অদ্রিজা থমথমে মুখে বলল, মাম্মি, এদের কি কষ্ট জানো? একদিন ভজনে না আসতে পারলে সেদিন না খেয়ে থাকতে হয়। রাস্তায় বেরোতেই কানে এলো, মা তোমরা বাঙালি? রাস্তার পাশে বসে এক থুরথুরে বুড়ি। পলা কাছে গিয়ে বলল, হ্যাঁ মা, আপনি এখানে বসে কেন? আজ এখানে আসতে দেরি হয়ে গিয়েছিল, নাম গানের দলে জায়গা হয় নাই, তাই ভিক মাংছি, নইলে খেতে পাবো না মা। একটা 100 টাকার নোট তার হাতে দিয়ে পলা বলল, আজ আর ভিক্ষা করতে হবে না, চলুন আপনার থাকার জায়গায় 2-4টে কথা বলবো। তোমার ভালো হোক মা, স্বামী কন্যা নিয়ে সুখে থাকো, কিন্তু আমাদের থাকার ঘরে গিয়ে কি করবে মা? তোমাদের ভালো লাগবে না, তার চেয়ে বরং এখানেই কথা বলি। না মা, আপনার ঘরেই যাব, চলুন। এই বলে তমালের দিকে তাকিয়ে বলল,
তোমরা দুজনে গাড়ি নিয়ে সব মন্দির দেখে এসো, ঘন্টা দুয়েক পর ইস্কন মন্দিরে চলে এসো। মিনিট 10 হেঁটে একটা বাড়ির পেছন দিকে এক ঘুপচি হল ঘরে পৌঁছল। এই যে মা, এই আমাদের বাসস্থান। এই ঘরে 60 জন থাকি। সবাই মন্দিরে আশ্রমে বেরিয়ে গেছে, শুধু কনক পিসি আছে। ওর শরীরটা খারাপ, যেতে পারে নাই। ওর জন্যই তো আমার দেরি হলো। পলা দেখল ঘরের এক কোণে একটা কম্বলের উপর এক বৃদ্ধা শুয়ে আছে। কাছে গিয়ে দেখেও বয়স বুঝল না। কনক পিসির বয়স তো 92-94 হবে। এই বৃন্দাবনেই 30 বছর হলো। শরীর খারাপ হলে আমরাই দেখি, ঠিকঠাক থাকলে কোনো মন্দিরের সামনে বসে ভিক মাগে। এই বয়সেও? পলার মুখ থেকে শুধু এটুকুই বেরোল। এ কি দেখছো মা, এরকম অনেকজনই আছে। ললিতা পিসি তো 100 বছর হয়ে গেছে, এখনো রোজ মন্দিরের সামনে বসে। কি করবে বলো, যাবেই বা কোথায়? আচ্ছা, শরীর খারাপ হলে কি হয়? ডাক্তার কোথা থেকে ডাকেন? ডাক্তার কি করে ডাকবো মা, ধরাধরি করে আমরাই হাসপাতালে নিয়ে যাই। যা ওষুধ দেয় তাই খাই। ওষুধ কেনার টাকা কোথায় আমাদের? মন্দিরে নাম গেয়ে আর ভিক্ষে করে যা পাই তাতে পেটটাই চলে। আপনার বাড়ির লোকেরা খোঁজ খবর নেয় না? না মা, আমার 3 কুলে কেউ নেই, কে খোঁজ নেবে? আর থাকলেই বা কি হতো? ওই ললিতা পিসি তো 10 বছর আগে ঘরে ফিরে গিয়েছিল। 6 মাসের বেশি টিকতে পারে নাই, ফিরে এসেছিল। কেন? সে নিয়ে পিসি কারোর কাছে মুখ খোলে নাই। এসে আবার মন্দিরে মন্দিরে ভিক্ষে করছে। বৃন্দাবনের 80টা মন্দির ওর চেনা। ওখান থেকে বেরিয়ে আরও 2টো আশ্রমে ঘুরল পলা। লালাবাবুর মন্দিরের সামনে ভিখারি মহিলাদের সাথে কথা বলল। সব শেষে স্থানীয় এমএলএর কাছে হাজির হলো। এমএলএ সাহেব বোঝালেন বৃদ্ধাদের মঙ্গলের জন্য কি কি করেছেন ওনারা। হঠাৎ পলা বলল, কিন্তু স্যার, ওনারা ভজন গেয়ে যা পান তাতে দুবেলা খাওয়া দাওয়া ছাড়া আর কিছু বাঁচে না। ভজনে যেতে না পারলে সেদিন অনাহারে থাকতে হয়, আর মেডিকেল ফেসিলিটিও তেমন নেই। পত্রকার ম্যাডাম, এখানে যতটা সম্ভব আমরা চেষ্টা করি, এর বেশি করা সম্ভব নয়। সব বিধবারাই আসে আপনাদের বাঙ্গাল থেকে, কিন্তু এই সব আশ্রম চালাতে প্রচুর টাকার দরকার হয়। বাঙালিরা একটা টাকাও দেয় না। এই সমস্যার সমাধান যদি চান তবে আপনার ভাই বেরাদারদের বলুন, তারা যেন ঘরের মা বোনদের তাড়িয়ে না দেয়। একথা শোনার পর পলার মুখে আর কিছু এলো না। ইস্কন মন্দিরের সামনে গাড়িতে বসতেই মেয়ে অদ্রিজা মাকে জড়িয়ে ধরে বলল, মাম্মি, এরকম অ্যাসাইনমেন্ট কখনো নেবে না। তার চোখের জলের দিকে তাকিয়ে পলা বলল, সমস্যার দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেই সমস্যা শেষ হয়ে যায় না রে মা। সত্যি তাই, সমস্যার থেকে মুখ ফিরিয়ে থাকলেই সমস্যার সমাধান হয়ে যায় না। কি জীবন এই মানুষগুলোর! তিল তিল করে যারা একদিন সংসার সাজিয়েছে, গুছিয়েছে, আজ তাদের মুখে দুমুঠো ভাত জুটছে না। কে জানে, মুড়ির কালা পিসিও হয়তো মিশে আছে এদেরই ভিড়ে। গল্প দুটি পাঠ করতে করতে নিজের অজান্তেই কখন যেন চোখের কোণ দুটো ভিজে উঠেছে, বুঝতেও পারিনি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা?
যদি তোমাদেরও মন ছুঁয়ে গিয়ে থাকে, ভালো লেগে থাকে এই গল্প দুটি, তবে একটা লাইক করো, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেল বাটনটা প্রেস করে রেখো এই ধরনের আরো অনেক গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এক বুক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পটার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো।